ভৌতিক রহস্যময় কাজ ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আজকের আমাদের নিবেদন হানাবাড়ি। গল্প শুরু করার আগে শ্রোতা বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন হানাবাড়ি। বালিগঞ্জ স্টেশন থেকে বারুইপুর লোকাল ট্রেনে চেপে আমি এখন চলেছি। ট্রেনটার যাত্রা যেখানে শেষ সেখানে, অর্থাৎ বারুইপুরে। সঙ্গী আমার ছোটবেলার বন্ধু স্বপন। বিকেল 5:10 ট্রেন। শীতের বিকেল। বারুইপুরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। বারুইপুর স্টেশন থেকে আরও মাইল 3 দূরে স্বপনদের বাড়ি। এই 3 মাইল পথ সাইকেল ভ্যানে চেপে যেতে হবে। জায়গাটা একদম অজপাড়াগা। শহরের মানুষ চলেছি নির্জন নির্বান্ধপুরে। এটা নেহাতি পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে। আবার এখানে আমার যাবার উদ্দেশ্যটাও তেমনই অদ্ভুত বিচিত্র। আমি চলেছি ভূত দেখতে, ভূতেদের সংসার কেমন হয় তা দেখতে। আজকের বিজ্ঞানের যুগে এই 20 শতাব্দীতে কাউকে বললে সঙ্গে সঙ্গে সে বলে উঠবে, তোর মাথা খারাপ হয়ে গেছে। বারুইপুরে সেই অজপাড়াগায়ে না গিয়ে তুই বরং রাঁচিতে যা। তোর এখন যা মানসিক অবস্থা তাতে ওই জায়গাটাই উপযুক্ত জায়গা। ফার্স্ট ক্লাস কামরা। রোববার ছুটির দিন। আজ আবার রেলের মোবাইল চেকিং চলছে, তাই কামরায় যাত্রী আমরা 2 জন। জানুয়ারির শুরু। প্রচণ্ড শীত এখন। শহর কলকাতা ছাড়িয়ে ট্রেনটা দ্রুত গতিতে ছুটছে। বন্ধ জানালা ও দরজার ফাঁক ফোকর দিয়ে তীব্র তীক্ষ্ণ মুখোমুখি হাওয়া এসে সরাসরি গায়ে ভিড়ছে। মাফলার, সোয়েটার বা র্যাপেলের সাধ্য কি যে গতিরোধ করে। ফাঁকা কামরায় আমরা 2 জনে নীরবে বসে আছি। স্বপন কি ভাবছে জানি না। আমি কিন্তু আজ নিজের ভাবনায় বিভোর। নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখতে ভালো লাগছে। ট্রেনের মধ্যেই দিনের আলো নিভে গেল। বেলা ফুরলো। সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার অন্ধকারে ট্রেন এসে পৌঁছালো বারুইপুরে। ছোটোখাটো টাউন, তবু গ্রামের গন্ধ তার সর্বাঙ্গে। রাস্তাঘাটে ছাড়া ছাড়া বাড়ি সর্বত্র
আজ অমাবস্যা, তাই সন্ধেবেলাতেই রাত্রির ঘন অন্ধকার নেমে আসে। স্বপনদের বাড়িতেই রাতের আহার একটু আগেই সেরে নিতে হলো। তারপর ওর সঙ্গে চললাম সেই বাড়িটার দিকে। ওর ধারণা মতো যেখানে ভূত প্রেতের বাস এবং যেখানে আমাকে আজ রাতটা কাটাতে হবে। বাড়ির নাম হানা বাড়ি। স্বপনদের পূর্বপুরুষদের কীর্তি। অনেকখানি জংলা জমি পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। স্বপনের পূর্বপুরুষদের দেওয়া একটা ভালো নাম ছিল বাড়িটার, যেটা আজ বিস্মৃত। কালের আবর্তে এবং স্থানীয় লোকের প্রচার মাধ্যমে বাড়িটি আজ হানা বাড়ি নামে পরিচিত। এই কারণে যে এখন সেখানে নাকি ভূতেদেরই রাজত্ব। আর তাই শুনেই নিজের চোখে তাদের বরণ করার জন্য আমি এখানে ছুটে এসেছি। বাড়ির প্রবেশদ্বার থেকে প্রকাণ্ড একটা বারান্দা পেরিয়ে তবে উপরে ওঠার সিঁড়ি পাওয়া যায়। দোতলায় একটা বেশ বড় খোলামেলা ঘর। আমি আসবো বলে আমার আসার আগেই চাকর বাকরদের দিয়ে পরিষ্কার করিয়ে বাসযোগ্য করার চেষ্টা করেছে স্বপন। দীর্ঘদিন ধরে ঘরটা বন্ধ থাকার জন্য অসহ্য ভ্যাপসা গন্ধ রয়ে গেছে তখনও। বহুদিন ব্যবহার না করার জন্য ঘরের চেহারাটা বেশ ভয়ানক দেখাচ্ছে। পলিস্টার খসে ইট কাঠ বেরিয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য, বড় ঘরের সব জানালা দরজাই ভাঙা। বড় বড় গাছের মাথা ছুঁয়ে যে পৌশালী হাওয়া অবাধে ঘরের ভিতরে এসে ঢুকছে, তা যে কোনো লোকের রক্ত গরম থাকলেও জমিয়ে দিতে পারে। যাই হোক, এসব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বন্দোবস্ত মোটামুটি ভালোই বলা যায়। ঘরের মধ্যে একটা খাট ছিল, তার উপর কাঁথা ও কম্বলের একটি ছোটোখাটো পাহাড় জমে উঠেছে। মেঝের উপর একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে। এক কোণে বিরাট একটা জলের কলসি আর গ্লাস রয়েছে। স্বপন এবং তার দুই ভাই আমাকে শুভরাত্রি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সিঁড়ি থেকে ওদের মিলিয়মান পায়ের শব্দ শুনলাম কিছুক্ষণ। তারপর খাটের উপর বসে সব কম্বলগুলো গায়ে চাপিয়ে কনকনে শীত ঢাকবার চেষ্টা করে একটা সিগারেট ধরালাম। চারিদিকে একটা নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজ করছিল। আমি শহর কলকাতার মানুষ, তাই আমার পক্ষে এমন গ্রাম্য পরিবেশে এরকম একটা বিশাল বাড়ির প্রকাণ্ড ঘরে একাকী রাত্রি যাপন করা যে বেশ কষ্টকর হবে, সেটা প্রথমেই টের পেয়ে গেলাম। এই হেন পরিবেশে ভূতের উপদ্রবের কথা ছেড়ে দিলেও জীবন্ত মানুষ ভূত অর্থাৎ চোর ডাকাতের ভয় খাওয়াটা অস্বাভাবিক নয়। বিশেষ করে আমাকে যখন একা থাকতে হবে এখানে। যাই হোক, মনকে বারবার
বোঝাতে থাকলাম যে কাজে আমার এখানে আসা তাতে ভয় পেলে চলবে না, মনটাকে শক্ত রাখতে হবে। অজানা অচেনা গ্রাম্য পরিবেশে নানান ধরনের অভূতপূর্ব শব্দ শোনার যথেষ্ট সম্ভাবনা আছে, আর এরকম শব্দ ও অস্বাভাবিক পরিবেশজনিত বিচিত্র অনুভূতির একটা মিশ্র ভয় পাওয়াটা আশ্চর্য নয়। মনকে প্রবোধ দিয়ে পকেট হাতড়ে একটা ছোট্ট কাগজের মোড়ক বার করলাম। রাতটা এক ঘুমে কাভার করে দেব বলে সঙ্গে করে দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছিলাম। তাই ঘুমের ট্যাবলেট খাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে মোড়কটা খুলে ঘুমের ট্যাবলেট দুটো যেই না গলায় ফেলতে যাব, ঠিক এই সময়ে গায়ে লাগলো একটা দমকা হাওয়া। সেই সঙ্গে হাতের উপর আচমকা পাখার ঝাপটা। পাখা বলে যেটা মনে হয়েছিল সেটা আসলে পাখা নয়, একটা কালো বাদুড়ের ডানা। সেই ডানার ঝাপটা দিয়ে আমার হাত থেকে ট্যাবলেট দুটো ফেলে চলে গেল। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। মিনিট খানেক পাথরের স্থায়ী মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর স্তম্ভিত ফিরে পেলাম। প্রথম ধাক্কায় একটা অশুভ চিন্তার ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভেবে যে তাহলে কি আমার এতদিনের বিশ্বাস ভূত বলে কিছু নেই সেটা মিথ্যা প্রমাণিত হবে। তার মানে এটা কি ভুতুড়ে কাণ্ড? হানাবাড়ির নামটা জাহির করতে চাইছে কোনো প্রেতাত্মার ছদ্মবেশে বাদুর। পরক্ষণেই আবার নিজের মনকে বোঝালাম এটা একটা বড় বাড়ি, জানালা দিয়ে একটা বাদুর ঢুকতেই পারে, আবার ভাঙা দরজা দিয়ে বেরিয়েও যেতে পারে, এবং চলে যাওয়ার পথে সে তার ডানার ঝাপটায় আমার হাতে ধরা ঘুমের ট্যাবলেট দুটো ফেলেও দিতে পারে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু এরপরেও একটা প্রশ্ন থেকে যায়। একসময় বাড়িটার অন্য একটা নাম ছিল, প্রতিবেশীরা সে নাম বদল করে হানা বাড়ি রাখলো কেন? নিশ্চয়ই তাদের একটা যুক্তি ছিল। সে যুক্তি হলো এ বাড়িতে ভূতের উপদ্রব হয়েছিল বলেই তারা এটাকে হানা বাড়ি বলে আখ্যা দিয়েছে। বন্ধু স্বপনও সেই রকম বলেছিল, আর এই কারণেই আমার এখানে আসা। কিন্তু ভূতের বাসস্থান নামে পরিচিত বিরাট প্রাসাদের একটা ঘরে ভূতের দেখা পাওয়ার জন্য রাত্রি যাপন করতে এসে প্রথমেই এই ধরনের ঘটনা ঘটতে দেখলে ধমনীর রক্ত চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হতেই পারে। আমি কি এখানে ভূত দেখতে এসেছি? ওই না তো, ভূত আমি কখনোই দেখতে চাই না। আমি কেবল ভূত নেই আমার এই বিশ্বাসটাকে বজায় রেখে রাতটা কোনো রকমে ভালোই ভালোই কাটিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে কাল সকালে চলে যেতে পারলেই আমি সন্তুষ্ট থাকব। এর বেশি আমি কিছু চাই না। নিজেকে শোনাবার জন্য আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ভূত দেখতে চাই না, আমি ভূত দেখতে আসিনি। ট্যাবলেট দুটো না খেলে আমার ঘুম আসবে না, তাই লণ্ঠনের আলোয়
মেঝেটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ট্যাবলেট দুটো কোথাও পড়ে থাকতে দেখলাম না। সে দুটো পাবার জন্য আমি তখন মরিয়া। হান্টিং টর্চটা সুটকেস থেকে বার করে সেটার তীব্র আলোয় 15 মিনিট ধরে খুঁজলাম। না, ট্যাবলেট দুটো যেন কর্পূরের মতো উঠে গিয়েছে। এ কি ভয়ঙ্কর ব্যাপার! এই পুরো বাড়িটার সব কাণ্ড কারখানায় কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার কাছে। সেই সঙ্গে গায়ে শিহরণ জাগার মতো ভয়। হ্যাঁ, সত্যি আমি এবার ভয় পেয়ে গেলাম। আবার এও বুঝলাম যে এই ভয়টাকে মন থেকে তাড়াতে না পারলে সেটা ক্রমশ বেড়েই চলবে, আর এর ফল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দুহাত মুঠো করে তীক্ষ্ণ গলায় বলতে থাকলাম, আমি শক্তি চাই। এভাবে আমি দুর্বল হয়ে পড়তে চাই না। আমি শক্তি ফিরে পেতে চাই। কি করলে আমি আবার আগের মতো পুরুষ হয়ে উঠতে পারি, নিজেই নিজেকে প্রশ্ন করি। আর এভাবেই নিজেই নিজেকে চাঙ্গা করে তুললাম। তারপরেও চোখে না ঘুম এলেও ঘুমোবার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সেই অবস্থায় শুয়ে থেকে যে কোনো মুহূর্তে শিশু বা নারী কণ্ঠের বা পুরুষ কণ্ঠের বুক কাঁপানো অট্টহাসির শব্দ শোনার জন্য প্রস্তুত হয়ে রইলাম। চোখ মেলে তাকিয়ে শুয়ে থেকে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। ঘড়িটার দিকে তাকালাম, সবে 9টা। রাত 8:10 এখানে এসেছিলাম। স্বপনরা চলে যায় 8:30টায়। অর্থাৎ স্বপনরা চলে যাবার পর মাত্র আধ ঘন্টা সময় অতিবাহিত। আমার মনে হতাশা দেখা দিল। আমার সামনে তখন প্রায় সারাটা রাত পড়ে আছে। এই দীর্ঘ সময়টা আমি কি করে কাটাবো? একটা গল্প উপন্যাসের বই থাকলে খুব ভালো হতো। ধীরে সুস্থে ভালো করে পড়া যেত। কিন্তু এখন আমার সামনে বড় ভাবনা হলো কি করে ঘুমোবার চেষ্টা করা যায়, চোখের পাতা দুটো এক করা যায়। বিছানাটা বড় অসমান, কাঁথাটা বারবার গুটিয়ে যাচ্ছিল। পিঠের নিচে হাত ঢুকিয়ে কাঁথাটা টেনে টুনে ঠিক করার চেষ্টা করছিলাম। একরকম অভাবনীয়ভাবে একটা বই আমার হাতে ঠেকে গেল। সঙ্গে সঙ্গে বইটা টেনে বের করলাম, কিন্তু বইটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল একটা বরফের স্রোত। বইটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার সামনে চারিদিক যেন অন্ধকারে ডুবে গেল। তারপর হঠাৎ আমার মনে হলো মেঝের ওপর থেকে কার যেন পায়ের শব্দ ভেসে এলো আমার কানে। ধড়পড়িয়ে উঠে বসলাম। লণ্ঠন তো জ্বলছেই, তার উপর হান্টিং টর্চটা জ্বালালাম, কিন্তু সেটা তীব্র আলোয় কাউকে দেখতে পেলাম না। একবার ভাবলাম চিৎকার করে আগন্তুকের পরিচয় জানতে চাই, কিন্তু পরক্ষণেই ভয় হলো উত্তরে যদি তার আসল পরিচয়টা পেয়ে যাই। না থাক, পরিচয় জেনে কাজ নেই। অপরিচয়ের অন্ধকারে ঢাকা পড়ে থাক এই হানাবাড়ির রহস্য। হানাবাড়ির রহস্যর দ্বিতীয় ভাগ কালকেই আসছে।
গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।